মেসি, তুমি হঠাৎ এখানে কেন এলে? সারিকা ভীষণ অবাক হয়েছে। স্বামীর সাথে তার শেষ কথা হয়েছিল আজ সকালেই, কিন্তু বরিশালে আসার ব্যাপারে কিছুই জানায়নি। আর জন্মদিন, নিজেই সেটা বেমালুম ভুলে বসেছে সারিকা। মিসির কয়েক পা এগিয়ে এলো। তার চেহারা নমনীয়, ঠোঁটে মৃদু হাসি। কেন? ভুল কিছু করে ফেলেছি? একটি ঢোক গিলল সারিকা, মাথাটা দোলালো। টেবিল থেকে ফুলের বুকেটা তুলে নিয়ে আরেক দফায় ঘ্রাণ নিয়ে জোরপূর্বক একটু হাসলো। না, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি অনেক ব্যস্ত আমি জানি। এত কিছু না করলেও চলতো। মিসির এগিয়ে এসে সারিকার পাশে দাঁড়ালো। ব্যস্ততা তো নিত্যসঙ্গী, তাতে পরিবারের জন্য সময় বের না করতে পারাটা ব্যর্থতা। থ্যাঙ্কস, তুমি নিশ্চয়ই ক্লান্ত। আসো, কাপড় পাল্টে বিশ্রাম নেবে কিছুক্ষণ, আমি খাবার দিচ্ছি। সারিকা ফুলের বুকেটা নিয়েই রুমের দিকে হাঁটা দিল। ভেবে নিল মিসির তাকে বরাবরের মতন নিঃশব্দে অনুসরণ করবে, কিন্তু মিসির গেল না। স্বাভাবিক নয়নে তাকিয়ে দেখল মেয়েটা কত ভাবলেশীন। পছন্দের মানুষের উপহারে মেয়েরা খুশি হয়, অনেক উত্তেজিত থাকে। অন্তত সারিকা এই ধরনেরই মেয়ে, সে জানে। অথচ মিসিরের এমন হঠাৎ করে সারপ্রাইজ দিতে উদয় হওয়ার ব্যাপারটা সারিকাকে খুব একটা প্রভাবিত করতে পেরেছে বলে মনে হয় না। নিচের জায়গায় দাঁড়িয়ে মলিন হাসল সে। ঠিক এমন সময়ই উপরতলা থেকে তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এলো। উভয়ে জমে গিয়ে মাথা তুলে তাকালো। কিছুক্ষণ বাদেই সিঁড়ির মাথায় উদয় হলো সুগন্ধা, চেহারায় মৃদু আতঙ্ক। বাবু তো কাঁদতেছে। সুগন্ধার বলতে দেরি, কিন্তু সারিকার ছুটে যেতে দেরি হলো না। মিসিরও দাঁড়িয়ে থাকলো না, পিছু পিছু গেল। উপরের রুমে বিছানায় শুয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে ইজান। এক হাত দিয়ে নিজের মাথার চুল নিজেই ধরে টানছে। সেই ব্যথায় নিজেই কেঁদে অস্থির। একটি দীর্ঘশ্বাস ফেলল সারিকা। ফুলের বুকেটা একপাশে শোকেসের উপরে রেখে দিয়ে দ্রুত এগিয়ে গেল। ইজানকে কোলে নিয়ে যত্ন করে আঙুলগুলো ছাড়িয়ে নিতে নিতে হালকা তালে বকে গেল। এই ব্রেন নিয়ে এসেছে আমাদের বংশের চেরাগ হতে। একেই বলে খাল কেটে কুমির আনা, আসলে কুমিরের লেজ ধরে জোর করে টেনে আনা। ইজান নিজের তৈরি করা বিপদ থেকে নিজেই ছাড়া পেয়ে শান্ত হয়ে গেল। নীরবে ফোপাতে ফোপাতে ফুপির কাঁধে মুখ গুজল। সারিকা তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে হাঁটতে লাগলো আর বলে গেল, না না, এই যে পুপিমণি এখানে, ইজান ইজ এ স্ট্রং বয়। কে সাহসী? ইজান সোনা সাহসী। কে ভালো বেবি? আম্মুর কুচুপু সোনা ভালো বেবি। মিসির অদূর থেকে স্ত্রীর কাণ্ড দেখে গেল। তার কপালের ভাঁজ মিলিয়ে গেল, চোখের দৃষ্টিতে আরাম ভর করল। কেন যেন কিছুটা বেশি মনোযোগ দিয়েই সে দৃশ্যটি দেখে গেল। সারিকা এবং তার বুকে লেপ্টে থাকা ছোট্ট ইজান তাকে ভিন্ন একটি কাল্পনিক দৃশ্যের কথা মনে করিয়ে দিল। যদি তাদের দুজনের মাঝে সবটা অন্যরকম হতো, তবে কি তাদেরও এমন একটা সন্তান থাকতো? সারিকাকে নিজের সন্তানের মা রূপে দেখা কি এতটাই অসম্ভব? প্রত্যেকটা পুরুষই বোধ হয় জীবনের এমন একটি পর্যায়ের ভেতর দিয়ে যায় যখন তার সন্তান নিয়ে অগাধ মায়া এবং সুপ্ত বাসনা সৃষ্টি হয়, যেমনটা এখন মিসিরের হচ্ছে। আর চোখে মিসির তাকালো সুগন্ধার দিকে। ইজানের কান্না থেমে যাওয়ায় স্বস্তি পেয়েছে মেয়েটি। মিসির গলা খাকারি দিয়ে বলে উঠল, আমার জন্য 1 কাপ চা বানিয়ে দিবি সুগন্ধি? সুগন্ধা ঘুরে তাকালো। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে মিসির তার সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করে, সুগন্ধি বলে ডাকে, তাতে কেমন যেন ভাইসুলভ আদরও মেশানো। এই লোকটাকে খুব পছন্দ তার। মুখটা দেখলেই কেমন যেন সম্মান আসে। সুগন্ধা মুচকি হেসে বলল, এখনই যাইতেছি ভাইয়া। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। মিসির সংক্ষিপ্ত একটি নিঃশ্বাস ফেলে ঘুরে তাকালো। ধীরে ধীরে এগিয়ে গেল সে স্ত্রীর কাছে। সারিকা তখন জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তার কাঁধে মাথা রেখে নির্ঘুম ইজান ড্যাব ড্যাব করে শূন্যের দিকে চেয়ে আছে। মিসির সন্নিকটে দাঁড়ালো, একটি হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল ইজানের গাল। ছোট্ট শিশুটি তার হাতের লম্বা তর্জনী আঙুলটা আঁকড়ে ধরল তৎক্ষণাৎ, যেন অতি আকর্ষণীয় খেলনা সেটি। একগাল হাসল মিসির,
ঝুঁকে ইজানের কপালে আলতো চুমু খেলো, নিজের আঙুলটা উৎসর্গ করলো তার খেলায়। সারিকা গোটা ঘটনা নিঃশব্দে চেয়ে দেখল। মিশিরকে আজ কেমন যেন একটু অন্যরকম দেখাচ্ছে বলে মনে হলো তার। তোমাকে আজকে ভাবুক দেখাচ্ছে। মন্তব্য না করে পারল না সে। মিশির ইজানের দিকে চেয়েই জবাব দিল, ভাবলে ভাবুক, দেখাতেই পারে। কি ভাবছো? তোমাকে মায়ের রূপে কেমন লাগতে পারে সেটা। সারিকা স্তব্ধ হয়ে গেল, নিরেট আঁখি মেলে চেয়ে থাকলো স্বামীর মুখের দিকে। মিশির মুখ তুলে তার চোখে নিজের দৃষ্টি মিলিয়ে দ্বিতীয় দফায় বলল, আমার কেন যেন মনে হচ্ছে আমি যতটা নড়বড়ে বাবা হব, তুমি ঠিক ততটাই ভালো মা হবে। ওই মুহূর্তে সারিকার মুখ থেকে আর একটাও শব্দ উচ্চারিত হলো না। পারল না সে। বুকের ভেতরে ক্রমশ একটা ভারী চাপ জেঁকে বসলো তার। পার্টি এখন তুঙ্গে। সত্যিকারের ডিজে পার্টি ঠিক কেমন হয় তা একবার দুবার টিভিতে দেখলেও নিজের চোখে কখনো দেখা হয়নি ইরামের। আজ দেখে নিল। হলের ভেতরে যেন একটি কনসার্ট চলছে। প্রচলিত জনপ্রিয় গানগুলোকে এডিট করে এমনভাবে বিট এবং মিউজিক কম্পোজ করা হয়েছে যে কানে গেলে আপনা আপনি মানুষ নাচ হয়ে উঠে যায়, আপনা আপনি মানুষের নাচ উঠে যায়। এই কম্পোজিংয়ের কাজটা সূক্ষ্ম, সকলে পারে না, তাই সবাই ডিজেও হয় না। যদিও এই দেশের ডিজে মানেই একটা ভ্রান্ত ধারণা, কারণ এই দিকটা এখনও নতুন। সাইবানের কল্যাণে এই প্রফেশন নিয়ে অবসরে অনলাইনে বেশ ঘাটাঘাটি করা হয়েছে ইরামের। এদেশে ডিজে মানে মানুষ সহজ কিছু ভাবে, অ্যাপ দিয়ে তালের বিট বসিয়ে বিয়েবাড়ির মিউজিক বক্সে ছেড়ে দিলেই হয়। অথচ জিনিসটা মোটেও তেমন না। ডিজে আর 5 জন শিল্পীদের মতোই একজন আর্টিস্ট ইচ্ছামতো বিট বসালেই হয় না, বরং তার ভেতরেও নিজস্ব সৃজনশীলতা থাকতে হয়। সব মিউজিক মানুষের মনে দোলা দেয় না, সে যতই বিট হোক না কেন। এর নির্দিষ্ট সমীকরণ ডিজেই বোঝে, জানে, চর্চা করে। সামনে বিশাল কন্ট্রোল প্যানেলের হাজার হাজার বোতাম সারাটা সময় জুড়ে এমনি স্টাইলের জন্য নড়াচড়া করে না সে। গণিতের মতো এখানেও সূত্র আছে। কোন বোতাম কতটুকু সরালে মিউজিক কতটুকু চড়া হবে, কতটুকু কমে আসবে, এই হিসাবটা যে আয়ত্ত করতে পারে সেই সফল। সফলতার ঊর্ধ্বে কিছু থেকে থাকলে সেক্ষেত্রে সাইবান সেটাই। লাল নীল বাতির ঝলমলে চোখ মাঝে মাঝেই ধাঁধিয়ে দিচ্ছে ইরামকে, তবুও সে দেখছে চারপাশের উন্মাদনা। সাইবান অন্য কিছু মিউজিক বাজাচ্ছে না, বরং নিজের কম্পোজ করা একটা ট্র্যাক চালিয়েছে। তাতেই সবাই বাঁধন হারা পাখির মতো নিচে চলেছে। তালে তালে ইংরাজি আর উদ্ভট ফ্রেঞ্চের মতন মিশ্রিত কোনো একটা ভাষায় কি যেন লাইন বলে যাচ্ছে। ইরামের যে ভালো লাগছে তা না, কিন্তু খুব একটা খারাপও লাগছে না। তবে এই ধরনের অতিরিক্ত লম্ফচম্পটা তার ঠিক পছন্দ নয়। স্টেজের উপরে সাইবান লালচে আলোয় কেমন যেন আবেদনময়ী দেখাচ্ছে তাকে, বিশেষ করে জ্যাকেটটা খুলে ফেলায় এখন শুধু পোলো শার্ট পরনে। তাতে শক্তিশালী বাহুজোড়া একেবারেই উন্মুক্ত। টানা ঘন্টা দুয়েক লাফালাফি করার এবং অন্যান্যদের আনন্দ দিতে ঘুরে ঘুরে নিচে চলার কারণে তার শরীরে ঘাম জমেছে। শার্টের বুকের দিকটা একেবারে লেপ্টে গিয়েছে, কপালে চুলগুলো আধবেচা হয়ে লুটিয়ে আছে। লালচে আলোয় দৃশ্যটা ইরামের নিজের কাছেই কেমন মোহনীয় লাগছে, অন্যান্যদের কথা তো বাদ। স্টেজের উপরে এবং চারপাশে মেয়েরা ঘুরে ঘুরে নাচছে। বিশেষ করে অনেকেই সাইবানের একেবারে গা ঘেঁষে চলে গিয়েছে। ডিজে হিসাবে কারোর আনন্দে বাধা দেওয়ার সুযোগটা নেই এখানে। ইরাম যে সমস্ত ভিডিও রিসার্চ করার সময় দেখেছে তাতে এর চেয়েও বাজে অবস্থা দেখেছে, অ্যালকোহল, ছেলেমেয়েদের বেহায়াপনা। কিন্তু এই পার্টিটাতে সেই সব নেই। এখানে শুধু উন্মাদ নৃত্য করার জায়গাটাই আছে। প্রয়োজনে ড্রিঙ্কস, চাইলে কোল্ড ড্রিঙ্কসই পাওয়া যাবে। তবুও সাইবানের সঙ্গে সব মেয়েদের এমন ঢলে ঢলে পড়াটা ইরামের ভালো লাগছে না। হ্যাঁ, ডিজে, হ্যান্ডসাম, সুন্দর ছেলে, ঠিক আছে, তাই বলে এরকম করতে হবে? এত অ্যাটেনশন দেওয়ার কি আছে ডিজেকে? নিজের মতো নাচলেই তো হয়। অনেক মেয়েরা তাই করছে, নিজেদের মতন গ্রুপ করে নাচছে। বাকিরা অমন কেন হতে পারছে না?
এই কারণে ইরাম কিছুটা উপভোগ করতে পারছে না। উপরন্তু লাউড মিউজিকের কারণে তার মাথাটা ভন ভন করছে। তার এবং সাইবানের নাচের পর আশেপাশের সকলের মুখই বন্ধ হয়ে গিয়েছে। কেউ আর একটাও কথা বলেনি, বরং অনেকে এসে ইরামের প্রশংসা করে গিয়েছে, কোথায় নাচ শিখেছে, কী কী জানে ইত্যাদি। গুঞ্জনের শুরুটা ঠিক তার এবং সাইবানের অসম সম্পর্কের কারণে নয়, বরং হয়েছিল অন্য কারো কূটকীর্তির প্রভাবে। সেটা ইরাম জানে। সেই কূটকীর্তিকারী এখন এমন উন্মত্ত প্রাঙ্গণের ভেতরেও এক কোণায় থম মেরে বসে আছে। অদূরে তিতলির বিরক্তিপূর্ণ মুখটা দেখে না চাইতেও খানিক চাপা আনন্দ পেল ইরাম। যদি সে নিজের বান্ধবী রিসাকে বলে এসব ঘটিয়েছে, সেটা বোঝাই যায়। না হলে মানুষ সমালোচনা করলেও এমন মুখের উপরে বলে খুব কম, সমালোচনাও হয় আড়ালে। কি ভাবছো? প্রশ্নটা ইরামকে বাস্তবে ফিরিয়ে আনলো। পাশে দাঁড়ানো কায়সানকে দেখল সে। বন্ধুর চোরাচুরিতে একটু আগেই ছেলেটা নাচতে যেতে বাধ্য হয়েছিল। এই মাত্র এসে দাঁড়ালো ইরামের পাশে। হালকা ঘেমে গিয়েছে, কপালে চিকচিক করছে তা। ঠোঁটে জিভ বোলানোর কারণে আলো আধারিতে জল জলে দেখাচ্ছে। শার্টটা গায়ে আঁটো সাঁটো হয়ে পড়েছে। ইরাম চোখ ফিরিয়ে নিজের হাতের এক পিস কাবাবের দিকে তাকালো। বিশেষ নাচানাচিতে কাজ নেই তার, তাই খাবারেই মনোযোগ দেবে ভেবেছিল। তেমন কিছু না। বলে সে কাবাবটা মুখে পুরে দিল। চিবানোর সময় কাঠবিড়ালির মতন গাল ফুলে উঠল তার। দৃশ্যটা কায়সান মোলায়েম হাসি নিয়ে দেখল। একটি আঙুল তুলে না পারতে ছোট্ট একটা গুঁতো দিল ইরামের গালে। রমণী অবাক হয়ে তৎক্ষণাৎ 2 পা সরে গেল। তপ্তা খেয়ে চেয়ে রইল। কায়সানের এবার শব্দ করে হাসল। কাঠবেড়ালির মতো গাল ফুলিয়ে খাও তুমি। ইরাম খাবারটুকু গিলে ফেলল। খাওয়ার কাজ খাই, এত ফোলাফুলি দেখি কি কাজ? কায়সানের হাসিটা বিস্তৃত হলো, তবে সে দূরত্ব মেটালো না। সেখানেই দাঁড়িয়ে থাকলো। বুকে 2 বাহু বেঁধে একবার মাথা কাত করে স্টেজের দিকে তাকালো। তুমি যদি নাচটাকে চেঞ্জ করতে পারতে, তাহলে আজ প্রফেশনাল ড্যান্সার হতে পারতে। ইরাম কোনো মন্তব্য করলেন না। আরেক পিস শিক কাবাব তুলে নিল। এই কাবাবটা তার ভালোই লাগছে। তোমার হাজবেন্ড তোমাকে খুব ভালোবাসে, তাই না? এই প্রশ্নটা একেবারে অপ্রত্যাশিত, বিশেষ করে কায়সানের কাছ থেকে। তাই তো ইরাম থমকে গেল। অর্ধেক কাবাব মুখে নিয়ে ঘুরে দাঁড়ালো। অবাক নয়নে দেখল ট্রেনারকে। কায়সান উজ্জ্বল দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। এর আগে এমন ব্যক্তিগত প্রশ্ন কখনোই করেনি এই পুরুষটি। আজ করার কারণ কি? নাচের জন্য, নাকি সাইবানদের বক্তব্য তার উপরে প্রভাব ফেলছে? ইরাম কোনো জবাব দিচ্ছে না দেখে কায়সানের মৃদু হেসে সোজা হয়ে দাঁড়ালো। টু বি অনেস্ট ইরাম, আমার আজকাল মনে হয় তুমি ভালো আছো। আর যদি তুমি ভালো থাকো, তাহলে এভরিথিং এলস ডাজ নট ম্যাটার। সেটা হোক সম্পর্কের অসমতা বা অন্য কিছু। ভালো আছি। বিড়বিড় করলো ইরাম। প্রশ্নটা কায়সানের থেকে নিজেকেই বেশি করলো সে। তাকে দেখে সত্যিই মনে হয় সে ভালো আছে। এই পরিবর্তনটা কবে হলো? ইরাম নিজেই কি বিশেষ খেয়াল করেনি? আজকাল একটু বেশি হাসা হয়, বেশি প্রত্যাশা রাখা হয়। বুকের ভিতরে কেমন যেন আনচান করে উঠল তার। অজান্তেই চোখ ঘুরিয়ে তাকালো স্টেজের দিকে, যেখানে সাইবান কানে হেডফোন গুঁজে কন্ট্রোল প্যানেলের উপর ঝুঁকে আছে। মিউজিকের তালে তালে দুলে উঠছে সে। ডিজে আলাদিন, ডিজে আলাদিন। চারপাশ উল্লাস ধ্বনিতে ফেটে পড়ছে। মিউজিক পরিবর্তন হয়ে বহু জনপ্রিয় একটা গানের সুর ভিজে উঠল। তাতে সকলে চিৎকার করে উল্লাস প্রকাশ করলো। স্টেজের উপর উঠে গেল অনেকেই। সাইবানকে ঘিরে তাদের আগ্রহের শেষ নেই। হেলে দুলে নাচছে সকলে। অনেকে আবার অনুরোধ করেও সেলফি তুলে নিচ্ছে। সব কিছু ইরামের ভেতর কেমন যেন একটা জটলা পাকিয়ে গেল। কায়সানকে কোনো উত্তর করা হলো না তার। অর্ধেক কাবাব প্লেটেই রেখেই ইরাম উল্টো ঘুরে গেল। ভিড় পেরিয়ে সকলের মাঝ থেকে এক প্রকার দৌড়েই সে বেরিয়ে গেল হল থেকে। হলের পিছনে ছোট একটা লেক আছে।
একপাশের তীব্র শান বাঁধানো পথ, সেই পথের উপরে বেশ কয়েকটি স্ট্রিট লাইট, অত্যন্ত মনোরম দৃশ্য। ইরাম একটি স্ট্রিট লাইটের গায়ে হেলান দিয়ে লেকের দিকে তাকিয়ে আছে। ঠিক কতক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে আছে তার হিসাব নেই, তবে ভালো লাগছে তার। লেকের উপরের থেকে ভেসে আসা শীতল বাতাস যেন প্রাণটা জুড়িয়ে দিচ্ছে। হলের পিছনে ছোট একটা লেক আছে, একপাশের তীরে শান বাঁধানো পথ, সেই পথের উপরে বেশ কয়েকটি স্ট্রিট লাইট, অত্যন্ত মনোরম দৃশ্য। ইরাম একটি স্ট্রিট লাইটের গায়ে হেলান দিয়ে লেকের দিকে তাকিয়ে আছে। ঠিক কতক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে আছে সে হিসাব নেই, তবে ভালো লেগেছে তার। লেকের উপর থেকে ভেসে আসা শীতল বাতাস যেন প্রাণটা জুড়িয়ে দিচ্ছে। ভেতরের উচ্চ শব্দ এবং কলকলের আড়ালে এক টুকরো শান্তির জায়গা। বাতাসের সাথে সাথে ইরামের শাড়ির আঁচল এবং খোলা চুল উঠছে। সারিকাকে ফোন করেছে সে। রমণী জানিয়েছে ইজান ঠিকঠাক আছে, নিজে নিজে খেলছে, তাই বিশেষ চিন্তা তার হচ্ছে না। তার মাথায় শুধু কায়সানের কথাগুলো ঘুরছে। সে যেমন করে বলল, বাইরের সব মানুষের কাছেই কি তেমনটা মনে হয়? প্রশ্নটা যেন ইরামকে এতখানি ভাবাচ্ছে সে নিজেও বলতে পারবে না। হুট করে পদশব্দ ভেসে এলো ইরামের কানে। পুরোপুরি না ঘুরে সে শুধু মাথা হেলিয়ে পিছনে তাকালো। পরশ অপ্রত্যাশিত দৃষ্টিতেই তাকে বিস্মিত করল। লম্বা পা ফেলে হেঁটে আসছে সাইবান। গায়ের পোলো শার্টটাও খুলে ফেলেছে, এখন শুধু কালো একটা ট্যাঙ্ক টপ আর গাবার্ডিন পরনে, মাথার ক্যাপ। শো ফেলে চলে এসেছে নাকি? তুমি ইরাম জিজ্ঞাসা করতেই যাচ্ছিল, কিন্তু পুরোটা উচ্চারণ করার সময়ই পেল না। সাইবানের শক্তিশালী হাত আর থুতনি চেপে ধরে মুখটা কাছে নিল। কোনো কথাবার্তা ছাড়াই সে ঠোঁট বসিয়ে দিল ইরামের গালে। হতচকিত হয়ে গেল রমণী। স্বামীর বাহু চেপে ধরল, কিন্তু ছাড়ানো গেল না নিজেকে। তারপরে হাতটি দিয়ে ইরামের দুই হাত একত্র করে চেপে রেখে সাইবান তার গালে একের পর এক চুমু খেতে লাগলো। শুধুমাত্র আলতো কিছু ছোঁয়া নয়, বরং ডানগালের একই জায়গায় বারবার বারবার গভীরভাবে চুম্বন করে গেল সে, যেন কিছু একটা ঘষে মুছে ফেলতে চাইছে। এতটাই জোর এই অস্বাভাবিক আদরে যে ইরাম হাঁসফাঁস করে উঠল। সাইবানের কাঁধ খামচে উঠল, কি করছো? ছাড়ো। কিন্তু সাইবান ছাড়ল না। এবার তার গালে আলতো কামড় বসিয়ে অসম্ভব গভীর এক গলায় বলল, পরের বার আমি ছাড়া কেউ গাল ছুঁয়ে দিলে বিষয়টা শুধু চুমুতে শেষ হবে না। ইরামের চোখজোড়া প্রসারিত হলো। কায়সান কিছুক্ষণ আগে আঙুল দিয়ে তার ফোলা গাল ছুঁয়ে দিয়েছিল, এই জন্য কি এত আক্রোশ? পুরো কুঁচকে ফেলল সে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। টের পেয়ে সাইবান শেষে একটা শুষ্ক চুমু দিয়ে সরে দাঁড়ালো। ইরাম তৎক্ষণাৎ গাল চেপে ধরল নিজের। কেমন গরম হয়ে গিয়েছে জায়গাটা, নিশ্চয়ই লাল হয়ে গিয়েছে। কিন্তু লজ্জার কারণে তার দেখতে ইচ্ছে হলো না, কিছুটা অভিমানও হলো। তাই শটান উল্টো ঘুরে গেল ইরাম। ঠোঁট ফুলিয়ে লেকের পানির দিকে তাকিয়ে রইল। কায়সানকে কি সে যেচে যেচে নিজেকে ছুতে বলেছে? সাইবান যে হাজারটা মেয়ের সাথে নাচল তার বেলা। ও, সে তো আবার ডিজে, জনপ্রিয় মানুষ, মেয়েরা পাত্তা দেবে অত্যন্ত স্বাভাবিক। ইরামই ব্যাকডেটেড, ছোটোখাটো বিষয় নিয়ে বুম হয়ে বসে থাকে যত সব। একটা কথাও ইরাম মুখে উচ্চারণ করেনি, অথচ সাইবান তার চেহারা দেখে গড়গড় করে সব পড়ে ফেলল যেন। একটি নিঃশ্বাস ফেলল সে। হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগে উগ্রভাবটা এখন আর নেই তার মাঝে। জেলাস? সাইবানের নরম গলা শুনতেই ইরামের ক্রোধের মাত্রাটা আরও বেড়ে গেল। ঝাঁজ নিয়ে বলল, হিংসা? আমি? কেন মনে হলো তোমার? আমার আবার সে অধিকার আছে নাকি? তোমারই সব অধিকার। পরপুরুষ ছুঁয়ে দিলে মাথায় আগুন চলে যায়, নিজের ঠিকই ধেধি করে নিচে বাড়ানো হয় না, তখন সেটা হয়ে যায় শুধু প্রফেশন। সত্য সব। ইরামের ঝাঁসটা বেশ উপভোগ করলো সাইবান। আগে তো কিছুই প্রকাশ করতো না, এখন অভিমান হলেও করে। অর্ধাঙ্গিনীর কাছে সরে দাঁড়ালো সে। কাঁধে কাঁধ ছুঁয়ে যেতেই ইরাম সরে দাঁড়াতে চাইল, কিন্তু গোত্তা খেলো স্ট্রিট লাইটের খাম্বায়, সরার মতন জায়গা নেই।
ডু ইউ হেট মাই প্রফেশন? কথাটা ইরামকে অবাক করল। সরু দৃষ্টিতে তাকালো সে সাইবানের দিকে। ছেলেটাকে এখন একদম শান্ত দেখাচ্ছে। গভীর চোখে তাকিয়ে আছে সেই অর্ধাঙ্গিনীর দিকে। টেল মি মাই প্রেশিয়াস, ডু ইউ হেট ইট? ইরাম একটি ঠোক কিনল। বিষয়টা আর রাগ অভিমানে সীমাবদ্ধ নেই, খুনসুটিও নয়, বরং সৎ অনুভূতি। হেট অনেক শক্তিশালী একটা শব্দ। আমি ঘৃণা করি না, শুধু মেনে নিতে বেগ হতে হচ্ছে একটু, এটাই। সাইবান এবার সরাসরি ইরামের সামনে এসে দাঁড়ালো। স্ত্রীর মুখটা নিজের বিশাল দুই হাতের আজলায় তুলে চোখে চোখ রাখল। এটাই আমি, এটা আমার জীবন, আমার চরিত্র। ইরাম ক্ষণিকের জন্য চোখ সরিয়ে নিতেই তার কানে দ্বিতীয় দফায় ভেসে এলো, তবে তার অর্থ এই নয় যে আমি জবাবদিহি করতে বাধ্য নই। ঝট করে ফিরে তাকালো ইরাম। সাইবানের চোখ জোড়া গুরুতর মাত্রায় গভীর, রং কালো, কিন্তু ওই কালোর মাঝেও কেমন একটা ঐন্দ্রজালিক ভাব। আপনার সমস্যা হলে আমি পরের বার থেকে স্টেজের উপর কাউকে আলো করব না। ঝুঁকে এলো সাইবান, অর্ধাঙ্গিনীর কপালে নিজের কপাল ঠেকালো। মেয়েরা আমাকে পছন্দ করে, কিন্তু সেটা অন্যরকম পছন্দ করা। তারা আমার বাহ্যিক খোলস দেখে, আমার সৌন্দর্য দেখে, আমার মিউজিক দেখে আমাকে ভালোবাসে। আমি কাউকে ঠেকাতে পারি না। কেন জানেন? কারণ তারা আমার ফ্যান। তারা আমার সাথে ছবি তুলবে, দুটো গল্প করবে, এটা তাদের স্বপ্ন। তাছাড়া এটা আমার অ্যাডভার্টাইজমেন্ট বা প্রচার। আমার শোয়ের ছবি, সেলফি বিভিন্ন জায়গায় আপলোড হলে নতুন নতুন মানুষ আমায় চিনবে, জানবে। এটুকুই আমার লাভ। আই সোয়ার, এর বাইরে কাউকে নিয়ে ভিন্ন কোনো চিন্তা আমার মাথায় কোনোদিন ছিল না, থাকে না, থাকবেও না। আপনি যতবার শুনতে চাইবেন আমি ততবার চিৎকার করে বলবো, আমি শুধু আপনাকে চিনি, আপনাকে জানি এবং আপনাকেই মানি। সাইবানের কণ্ঠস্বর অনন্য হয়ে উঠল বুঝি। কেমন আকাশের মতো উদার এবং বিশাল শোনালো তার আওয়াজটা, ভাবগম্ভীর এবং প্রাণোদ্দীপক। আমাকে রমণীর সমুদ্রে ফেলে দেওয়া হলেও চোখ বুঝে আমি শুধু আপনাকে কল্পনা করে যাব, কারণ আপনি আমার আস্ত একটা শখের নারী। ইরাম যেমন অনুভব করলো তা নিজেও বলতে পারবে না। ইরাম কেমন অনুভব করলো তা নিজেও বলতে পারবে না। বুকের মাঝে তীব্র ঢেউ উঠল, আবেগের ঢেউ। না চাইতেও দ্বিতীয় একটি পুরুষের কথা তার মাথায় এলো। অরণ্যকে কোনো দিন তাকে এভাবে বলেছিল? কোনো দিন এত আকুল হয়ে মনের কথা জানিয়েছিল? অন্তত ইরামের শান্তির জন্য হলেও। তৎক্ষণাৎ মাথা ঝাড়ল রমণী। না, ভাবা যাবে না। ওই জঘন্য পুরুষটার কথা সে এই মায়াবী পুরুষটির সামনে ভাববে না, আর তুলনা করবে না কোনো কিছুতেই, কারণ এই তুলনা চলে না আর। চোখ মেলে সে সাইবানের দৃষ্টি মাঝে তাকালো, বিস্ময় এবং মুগ্ধতার মিশ্রণ নিয়ে শোনালো, শখের নারী হলাম কবে? এতদিন কোথায় ছিলে তুমি আর তোমার সাধের শখ? সাইবান হাত তুলে ইরামের উঠতে থাকা চুলগুলো গুছিয়ে আনলো। কানের পিছনে সযত্নে গুছিয়ে দিয়ে সেই কানের লতিতে ঠোঁট ছুঁয়ে জানালো, আমি আপনার বইয়ের ভূমিকাতেই ছিলাম, শুধু আপনি কখনো পৃষ্ঠা উল্টে দেখেননি। স্তব্ধ হয়ে রইল ইরাম, নিষ্পলক চেয়ে রইল স্বামীর মুখপানে। তোমার কথাগুলো আজ গুরুতর শোনাচ্ছে। গুরুতর কথা বলছে তাই মজা করছে না। আর কত গুরুতরভাবে বললে আপনি বুঝবেন? ইরামের কোমরে দুই বাহু পেঁচিয়ে তাকে কাছে টেনে নিল সাইবান। একদম শান্ত চেহারায় বিনা দ্বিধায় জানালো, জন্মের সময় 7টা থাপ্পড় ঘর পর কেটেছে। 7টা স্কুলে লটারি হওয়ার পর 7ম স্কুলে ভর্তি হতে পেরেছে। ক্লাস 7-এ প্রথমবারের মতো পুরো ক্লাসের রোল 1 হয়েছে। বারবার রিজেক্ট হওয়ার পর 7মবারে প্রথম শোয়ের অফার পেয়েছে। সেই শোয়ের পারিশ্রমিক ছিল 7,000 টাকা। 7 সবসময় আমার জন্য লাকি নাম্বার, ঠিক তেমনভাবে আপনিও। ইরাম কোনো কিছু বলতে পারল না। সাইবান ঝুঁকে এসে তার কপালে কপাল ঠেকালো। আপনি বলেছিলেন যদি আমি না চাই তাহলে আমার জীবন থেকে চলে যাবেন। আজ আমি বলছি আপনাকে আমার চাই। যাবেন না ইরাম। ছেলেটা কখনো তাকে শুধু নাম ধরে ডাকেনি। ছেলেবেলায় আপু ডাকত, এখনও মাঝে মধ্যেই আপু ডাকে। আবার বেশি পিনিক উঠে গেলে মাই প্রেসিয়াস হ্যান ত্যান কত কিছু বলে। কিন্তু নাম ইরাম, এটা কি প্রথমবার, নাকি সেটাও ইরামের মনে নেই? তবে ওই কণ্ঠে নিজের নামটা বুকের মাঝে বুঝি ঘূর্ণিপাক খেলিয়ে দিল। সাইবান গভীর গলায় বলল, আমি আর কোনো ডিল চাই না। আমার শুধু আপনাকে আর
পোটলাকে চাই, এখন তো নিজের করে। ইরামের গলায় বুঝি শব্দরা সব আটকে গেল। মনে হলো এই তো যেন সেদিনও বাড়ির হলরুমে দাঁড়িয়ে সে এই ছেলেটাকে বলেছিল ক্যারিয়ার দাঁড়িয়ে গেলে সে সব কিছু ছেড়ে দেবে, মুক্তি দেবে সাইবানকে। কিন্তু আদৌ কি পারবে ইরাম এই পর্যায়ে এসে? আর তোমার পার্সোনাল হাজবেন্ডের প্ল্যান কি হবে? না চাইতেও মুখ ফসকে বলে ফেলল ইরাম। তাতে ভ্রু কুচকে ফেলল সাইবান। তীর্যক হাসল। পরক্ষণেই স্ত্রীকে অত্যন্ত কাছে টেনে নিল, মিশিয়ে ফেলল নিজের শরীরের সঙ্গে। স্ট্রিট লাইটের মৃদু হলদেটে আলো যেন গলিত স্বর্ণের মতন তাদের রাঙিয়ে তুলল। হব আপনার প্রফেশনাল হাজব্যান্ড। বিনিময় না হয় প্রতিদিন 3 বেলা 3টি করে চুমুর বেতন দেবেন। সাইবান আলাদিন ছেলেটা যেন আস্ত একটা রহস্যের বাক্স, অদ্ভুতরে এক গোলক ধাঁধা, যাকে ইরাম যত সমাধান করতে চায় ততই নতুন নতুন ধাঁধার মায়ায় জড়িয়ে যায়। যখনই মনে হয় ব্যাস এইটুকুই, এর চাইতেও বেশি অনন্য সাধারণ হওয়া সম্ভব নয়, তখনই সাইবান এমন কিছু করে বসে যে ইরাম অত্যাশ্চর্য হতে বাধ্য হয়। এই ছেলেটার লিমিট কতটুকু জানেনি রমণীর। গিজার বসানোর কারণে পানিটা উষ্ণ। রাতের বেলায় শরীর ছুঁয়ে যেতেই কেমন আরাম বোধ হচ্ছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কাক ভেজা হয়ে রাত্রির সকল ক্লান্তি ধুয়ে মুছে ফেলেছে ইরাম। লেকের ধারে স্ট্রিট লাইটের নিচে স্বামীর ভুলে যাওয়া কথাগুলো বারবার তার কানে বেজে চলেছে। আমি কোনো ডিল চাই না, আমার শুধু আপনাকে আর পোটলাকে চাই। ছেলেটার প্রতি কোনো কালে কোনো প্রত্যাশা রাখেনি ইরাম, অথচ সে তার প্রত্যাশাকে দুমড়ে মুচড়ে বুড়ো আঙুল দেখিয়ে উঠে গিয়েছে সব কিছুর ঊর্ধ্বে। একজন যুবকের পক্ষে কি আদৌ সম্ভব এভাবে চিন্তাভাবনা করা? একজন ডিভোর্সি নারী, বয়সে বড়, অন্য এক পুরুষের ঔরসজাত সন্তান, এত কিছু মেনে নিয়ে কি সত্যিই সব কিছুকে নিজস্ব বলে আপন করে নেওয়া যায়? ইরাম যে শঙ্কায় এত মাস ভুগে এসেছে, সেই শঙ্কাগুলো সাইবানের আবেদনে কেমন যেন ফিকে হয়ে যায়। হ্যাঁ, ছেলেটা ভুলের ঊর্ধ্বে নয়, যেমন নয় ইরাম নিজেও। কিন্তু সে তো নিজের ভুলগুলোকে কোনো দিন যথাযথ ধরে বসে থাকেনি। তথাকথিত মেল ইগো ছেলেটার চালচলনে কোনো দিন প্রকাশ পায়নি, অথচ ইরাম তো সেই হিসাবে নিজের ভুলগুলোকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরও কি ছেলেটা কোনো দিন পিছিয়ে গিয়েছে? বরং ইরাম 2 পা পেছালে সাইবান 4 পা এগিয়ে এসেছে। উষ্ণ পানি ইরামের ত্বক ছুঁয়ে গেল, শ্যামলা ত্বকে লালচে বরণ ফুটল। শুধু শরীর নয়, আজ উষ্ণতা ছুঁয়েছে তার হৃদয়কে। জীবনকে আরও একবার নতুন রঙে রাঙাতে ইচ্ছে করে। খুব কি ভুল হবে যদি আরেকবার বিশ্বাস করা যায়, এক যুবক তার প্রতিজ্ঞায় চির ধরিয়ে ফেলেছে। বাঁধ বসানো অনুভূতিগুলো কেমন জোয়ারে পরিণত হয়েছে। এই তাণ্ডব ইরামের মনের দুর্গ নাড়িয়ে ফেলেছে। হ্যাঁ, স্বভাবে সে বেপরোয়া, অপ্রতিরোধ্য, গিঞ্জি, উপস, জিঞ্জি। তবে নিজের পরিবারের ক্ষেত্রে দূর দমনীয় হিমালয়, যে ইরামকে অব্দি দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে আজ। অতি সূক্ষ্ম এক হাসি ছুঁয়ে গেল রমণীর ঠোঁটে। চোখ বুজে উষ্ণ পানির বিচরণ অনুভব করল সে প্রাণ ভরে। ভেজা ঠোঁটে বিড়বিড় করল আপন মনে, আমার আলাদিন। গোসল সেরে সুতি কাপড়ের এমব্রয়ডারি করা একটা গোল জামা পরল ইরাম। এগুলো নতুন কেনা, গত মাসে সামিয়ার আর সারিকার সাথে শপিংয়ে যাওয়া হয়েছিল। তখন তার খালা ওরফে শাশুড়ি কিনে দিয়েছেন। বেশ আরাম আছে এগুলোতে। চুল মুছতে মুছতে বাথরুমের বাইরে বেরোলো সে। সামনের দৃশ্যটি তাকে মুগ্ধতায় গ্রাস করল বিনা কারণেই। বিছানায় আরামে ঘুমাচ্ছে ইজান। সে আসার পর খানিকটা খাওয়াতেই কাদা হয়ে গিয়েছে একেবারে। দিন দুনিয়ার কোনো হুঁশ নেই, নিদ্রাচ্ছন্ন। ছোট ছোট হাত দুখানা মুখের 2 পাশে মুঠ করে রাখা। ইরাম গোসল করতে যাওয়ার সময় ঢেকে যায়নি ইজানকে, অথচ এখন একটা পাতলা চাদর দিয়ে ছোট্ট শরীরটা ঢাকা। কাজটা কার বুঝতে কিছুই বাকি রইল না ইরামের। বুক ভরিয়ে উঠল তার তৃপ্তিতে। যার জন্য এত কিছু, এত সংগ্রাম, এত লড়াই, সেই ছোট্ট মানুষটা ভালো আছে। এর থেকে বেশি কিছু কোনো দিন ইরামের চাওয়ার ছিল না। তোয়ালে রেখে ঘুরে তাকালো সে। রুমের সাথে লাগোয়া বারান্দা আছে একটা। সেই বারান্দার দরজা খোলা, সেখান থেকে দেখা যাচ্ছে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। ইরামের আগেই গোসল সেরেছে সে,
একটা ঢোলা হাফাতা শার্ট আর ট্রাউজার পরনে। শার্টের বুকের দিককার বোতামগুলো খোলা, গলায় ঝুলতে থাকা একটা সিলভার চেইন চকচক করছে। চুলগুলো এখন আধ ভেজা। তাকিয়ে আছে সুদূর আকাশপানে। বাতাসের ঝাপটা এসে গায়ে লাগছে। তাকে দেখাচ্ছে কোনো শিল্পীর হাতে গড়া সুনিপুণ এক ভাস্কর্যের মতো। ইরাম তাকিয়ে রইল অনেকটা সময়। অতঃপর পায়ে পায়ে এগিয়ে গেল বারান্দার ভেতরে, দাঁড়ালো সাইবানের পাশে। আকাশে কি দেখছো? নরম গলায় শুধালো ইরাম। সাইবান তার দিকে তাকালো না, আকাশের দিকে দৃষ্টি রেখেই উত্তর দিল, তারা গুনছে। তারা গুনে শেষ করা যায় না। যতদিনে আপনি জবাব দেবেন ততদিনই শেষ হয়ে যাবে। ইরাম মাথা ঘুরিয়ে সরু দৃষ্টিতে তাকালো। কি জবাব চাও তুমি? সেটা আপনি বুঝে নেন। বুকে দুবাহু বেঁধে স্বামীকে আপাত মস্তক পর্যবেক্ষণ করলো সে। সাইবানের নয়নজোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে আকাশে ছড়িয়ে থাকা অগণিত তারাদের। তার কালো চোখের মাঝে অসীম সৌন্দর্য নিয়ে প্রতিফলন ঘটছে সেসবের। যেন তারা আকাশে নয়, বরং সাইবানের চোখে ফুটেছে। ইরাম নরম গলায় বলল, তুমি বাস্তব সম্পর্ক চাও, আমাদের ভবিষ্যৎ চাও। সবই শুনলাম এবং বুঝলাম, কিন্তু আমার মনে হয় না তোমার ধারণা আছে তুমি কি চাচ্ছ। এবার সাইবান চোখ ঘুরিয়ে তাকালো। ইরামের মুখে ঘোরাফেরা করে ঠোঁটের উপরে থামলো তা 1 সেকেন্ডের জন্য। পরক্ষণেই আবার চকিতে চোখে উঠে এলো, নয়নে নয়ন মেলানো। আমি না বুঝে জেদ করছে তাই মনে হয় আপনার? ইরাম মাথা দোলালো, একটি দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করলো, তুমি জেদ করছো না, তোমার চাওয়াটা স্বাভাবিক। কিন্তু তুমি বুঝতে পারছো না, জীবনটা অনেক বড়। আজ বর্তমান এরকম, কালকে সেটা নাও থাকতে পারে। মানুষের মন পরিবর্তন হতে 2 সেকেন্ডও সময় লাগে না, যেখানে বছরের পর বছর একসঙ্গে চলাটা কঠিন। চোখ তুলে স্বামীর গভীর দৃষ্টি মাঝে সরাসরি তাকালো ইরাম। বলল, তোমার আর আমার জন্য সেটা আরো কঠিন, কারণ আমাদের বয়সের বিভেদ। আর 5টা সাধারণ দাম্পত্যের সঙ্গে নিজেদের তুলনা করাটা কঠিন। তুমি ভবিষ্যতে আরো ম্যাচিউর হবে, তোমার চিন্তাধারার পরিবর্তন আসবে। এটা জাগতিক নিয়ম, দোষের কিছু নয়। একটি ঠকিল ইরাম। তার কণ্ঠস্বর অনেকখানি মিয়ে এলো। আর কিছু বছর পর আমার চুলে পাক ধরবে, শরীর ভেঙে যাবে, চেহারার জেল্লাস কমে যাবে। তখন কি তোমার আমাকে মনে ধরবে? গাঢ় নীরবতা। রেলিংয়ের উপরে হাত চেপে বসলো ইরাম। বাতাসের প্রবাহ এসে এলোমেলো করে দিয়ে গেল তার হালকা ভেজা চুলগুলো। মিনিটখানেক নৈঃশব্দ রাজ করল। অতপর অতি ধীরে তার কাছে সরে দাঁড়ালো সাইবান। রেলিংয়ের উপরে রাখা হাতটার উপরে নিজের বিশাল হাতটা রাখল। সব শীতলতা যেন তৎক্ষণাৎ দূরীভূত হয়ে গেল। ইরাম টের পেল উষ্ণতার আচ্ছাদন। সূক্ষ্ম হাসল সাইবান। আমার কাছে টাইম মেশিন থাকলে আমি সবার প্রথমে কি করতাম জানেন? কানের কাছে গভীর কণ্ঠটা বাজলো বুঝি। রমণী এসে অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলো, তবুও শুধালো, কি করতে? অতীতে গিয়ে সেই সময়টায় আপনাকে দেখতাম যখন আপনি একজন নারী থেকে একজন মা হয়ে উঠেছিলেন। পাশ থেকে সরে পিছনে দাঁড়ালো সাইবান। ইরামের কাঁধে মাথা ঠেকালো, জড়িয়ে ধরে একটি হাত রাখলো অর্ধাঙ্গিনীর উদরের মাঝে। পোর্টল্যান্ড যখন এই ঘাটে বসবাস করতাম তখন আপনাকে কেমন লাগতো দেখার ইচ্ছে আমার আমৃত্যু মিটবে না। একটু থেমে সে চোখ করল। আপনার ফোলা পেট, ভারী শরীর, খিটখিটে মেজাজ, বাথরুমে ব্যবহার, চামড়ার স্ট্রেচ মার্কস, এগুলো দেখার জন্য যে কোনো কিছু সহায়তা করতে পারে তার কাছে আপনার চামড়ার স্ট্রেচ মার্কস দেখার জন্য যে কোনো কিছু সহায়তা করতে পারে তার কাছে আপনার পাকা চুল গলিত জ্যোৎস্না। ইরাম নির্বাক হয়ে রইল। কেমন অনুভূত হচ্ছে তা ব্যাখ্যা করাটা মুশকিল। বুকের ভেতরে ঝড় উঠেছে, যে ঝড় এত সহজে দমবে না আজ। অভ্যন্তরে যে সত্তাটাকে ইরাম বন্দি করে রেখেছে, আজ সে দুয়ারে কড়া নেড়ে স্বাধীনতা চাইছে। আর কত দূরত্ব, আর কত লুকোচুরি। একটুখানি ভালোভাবে বাঁচার অধিকার কি তার নেই? টালমাটাল এই দোলা চক্রের মাঝেই তার কানে ভেসে এলো, আপনার প্রতিটা রূপই অধীমের চোখে প্রবল আকর্ষণীয় ইরাম। এ যেন এক নিগুড় আহ্বান।
হাজার চাওয়া সত্ত্বেও এই আহ্বানের সামনে নিজেকে রোখা গেল না। কাঁপা কাঁপা একটি হাত ইরামের নিজের উদরে চেপে বসা পুরুষালী হাতটার উপরে রাখল। আঙুলগুলো জড়িয়ে গেল তার নরম আঙুলের ভাঁজে ভাঁজে। আলাদিন, হুম? ডাকের বিপরীতে যখন উত্তরটা ভেসে এলো, তখন ইরামের খুব মধুর অনুভূতি হলো। নিজেকে স্বাধীনতা দিল সে, এলিয়ে দিল শরীরটাকে স্বামীর বুকের বিপরীতে। সাইবান আরও শক্তভাবে তাকে জড়িয়ে কাছে টেনে নিল, ঘাড়ে মুখ গুজল। সদ্য গোসল সেরে আসায় ইরামের শরীরের শীতল সুবাসটুকু তাকে মাতোয়ারা করে দিচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বড্ড কষ্ট হচ্ছে। ইরাম আকাশের তারাদের দিকে চেয়ে বলল, একটা সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস। যেখানে বিশ্বাসের বাস, সেখানে নিষিদ্ধ সর্বনাশ। আমি তোমাকে কতটুকু বিশ্বাস করি জানি না, তবে তুমি আমার জীবনের এমন কিছু সত্য জানো যার সম্পর্কে দ্বিতীয় কোনো ব্যক্তির ধারণা নেই। ইউ নো মাই ডার্ক সিক্রেট, মাই ডার্কেস্ট পাস্ট। কিন্তু সেই হিসেবে আমি তোমার সম্পর্কে কতটুকু জানি? সাইবান থমকালো, মুখ তুলে খানিকটা বিস্ময় নিয়ে তাকালো অর্ধাঙ্গিনীর দিকে। ইরাম তার আঙুলগুলো শক্তভাবে চেপে ধরে নিজেদের মেলানো হাত দুটো দেখতে দেখতে বলল, যদি তুমি আমাদের মাঝে সত্যতা চাও, তবে তোমাকেও সত্য হতে হবে। আমি জানি না তুমি আমাকে বিশ্বাস করো কিনা। যদি মনে হয় এক বিন্দু হলেও করো, তাহলে তোমাকে বুঝতে আমাকে একটুখানি সাহায্য করো, কেমন? সাইবানের আঙুলগুলো ইরামের আঙুলের মাঝে এতটা জোরে চেপে বসলো যে রমণী এবার রীতিমতো ব্যথা পেল। তবুও নিজের হাত সরিয়ে দিল না। স্বামীকে সময় দিল। সাইবানের চেহারা শক্ত হয়ে গিয়েছে, চোখজোড়া থেকে নমনীয় ভাব বিদায় নিয়ে কেমন বিষণ্ণতা ভর করেছে। অবশেষে ঝুঁকে ইরামের কাঁধে কপাল ঠেকালো সে, একটি দীর্ঘশ্বাস ফেলল। আপনি কবে থেকে জানেন? তার কণ্ঠটা হালকা ভাঙা শোনালো। ইরাম জবাব দিল, আমি জানি না, তোমার কাছ থেকে জানতে চাই। তুমি বললে তবেই আমি জানবো। কিছুক্ষণ নীরব হয়ে থাকলো সাইবান। ইরাম ভাবলো কোনো প্রতিক্রিয়া আসবে না, হয়তো সে অতটা কাছাকাছি যেতে পারেনি এই ছেলেটার। যতটা কাছাকাছি গেলে মনের কথাগুলো একেবারেই লুকিয়ে না রেখে খোলাখুলি বিনিময় করা যায়। অথচ তার আলাদিন তাকে আরও একবার পরিপূর্ণভাবে হতবাক করে দিল। আগের তুলনায় শান্ত হয়ে বলল, আমাকে একটু সময় দিন, একটুখানি গুছিয়ে নেই। আমি আপনাকে নিজে থেকে বলবো সব। ব্যাস, আর পারা যায় না। এত কিছুর পরে আর ফিরিয়ে দেওয়া যায় না। ইরামের বুকের ভিতরটা ধরফর করে উঠল, মনে হলো যেন শ্বাস আটকে যাবে তার। সাইবান বলে গেল, আর থ্যাঙ্কস, আমার মতো মহা বোকামি না করে আপনি সরাসরি আমার কাছে এসে জানতে চেয়েছেন। আমি দাম্পত্য জীবনে এখনো কাঁচা, হালটা আপনাকে শক্ত হাতে ধরতে হবে। সহসাই উল্টো ঘুরে দাঁড়ালো ইরাম। দুর্বোধ্য হৃদয় চেপে দুই হাত তুলে সাইবানের মুখটা চেপে ধরল। তোমাকে কি কোনো বাহানা দিয়ে আটকানো যাবে না? মৃদু হাসলো সাইবান। ইরামের হাতে বিড়াল ছানার মতো নিজের মুখ ঘষতে ঘষতে বলল, তালা আটকায় চাবিতে, মাছ আটকায় বড়শিতে, আর আমি আটকাই আপনাতে। ঝুঁকে এলো সে, স্তব্ধ অর্ধাঙ্গিনীর সন্নিকটে থেমে প্রাণ ভরে তার ভ্রুজোড়ার ভাঁজ, চেহারার লালিমা এবং ঠোঁটের কাঁপুনি খেয়াল করল। বৃদ্ধাঙ্গুলে ছুঁয়ে দিল সেই ঠোঁট। ইরাম শিউরে উঠল, পরক্ষণে ফিসফিসিয়ে বলল, পরে যেন বলো না আমি তোমায় সাবধান করিনি। আপনি তো আমার জন্য গোটা একটা বিপদ সংকেত। আসতে যেতেই সাবধানতা ভাসে, তবু যে বারবার পিছলে। নরম ঠোঁটের উপর নিজের ঠোঁট বসিয়ে দিল সাইবান, প্রথমটায় আলতোভাবে। ইরামের সমস্ত শরীর কাঁপল, হাত দুখানা ঠেলে দূরে সরাতে চাইল এই প্রণয়কে। অথচ আজ তা পারা গেল না। নবসূচনা গ্রাস করল তাকে। নতুন প্রত্যাশা, আশা, ভরসা এবং স্বপ্নের উদয় ইরামকে আর নির্বিকার থাকতে দিল না। সাড়া দিল সে। সাইবান তাতে সেকেন্ড খানেকের জন্য জমে গেল। বুঝি এমন নিগুড়ো উৎসাহ আশা করেনি। ঠিক পর মুহূর্তেই সব দ্বিধা দ্বন্দ্ব ভেঙে চুরমার হয়ে গেল। দুহাতে ইরামকে কাছে টেনে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে ফেলল সাইবান। অর্ধাঙ্গিনী তার শক্তপোক্ত শরীরের ভার স্পষ্ট টের পেল। সঙ্গে তীব্র আবেগের উৎকীরণ।
ইরামের চোখজোড়া বুঝে গেল। সে শুধু অনুভব করে গেল তার ঠোঁটের মাঝে সাইবানের ঠোঁটের আগ্রাসী বিচরণ। এক হাতে তার চুল আঁকড়ে ধরল স্বামী, কোমরে আঙুল চেপে ঠেলে দিল রেলিংয়ের উপর। সিমেন্টের থামে পিঠ ঠেকল ইরামের, না চাইতেও সামান্য গুঙিয়ে উঠল সে। আই ওয়ান্ট ইউ মাই প্রেশিয়াস। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে তার ঠোঁটের বিপরীতে ফিসফিস করল সাইবান। তার উজ্জ্বল চেহারাটা কেমন যেন রক্তিম আভা ধারণ করেছে। কপালে চুল এলোমেলো হয়ে পড়েছে, ভ্রু পিয়ার্সিং অশনি সংকেতের মতন চিকচিক করছে। আর ওই চোখজোড়ায় যেন জনম জনমের মোহ। ইরাম বিমুগ্ধ চেয়ে দেখল। সাইবান তার নাকের ডগায় চুমু খেয়ে আবার বলল, এত আদরের বুকে রাখা যায় না, আজ আমার আদরণে হয়ে যান না। ইরাম মৌখিক কোনো উত্তর করল না। দুহাত বাড়িয়ে স্বামীকে কাছে টেনে প্রথমে তার কপালে চুমু দিল, অতঃপর পুনরায় সেই ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। সাইবানের আঙুল তার চুলের মাঝে চলে গেল, আঁকড়ে ধরল যেন সমস্ত অস্তিত্বকে। ইরাম নিজেকে বিলিয়ে দেওয়ার সাহস করল। চোখ বুজে ফেলতেই মনে হলো যেন অসংখ্য হাত তাকে চারপাশ থেকে জাপটে ধরতে চাইছে। হাজারো স্মৃতি ভাসল মানসপটে। অন্ধকার ঘর, চিৎকার, শরীরে দাগ, রক্ত, উন্মাদ করা হাসি, বিকৃত উদযাপন। শরীর কাঁপল সেই দুঃসহ স্মৃতির তাড়নায়। তবে আজ নিজেকে সরিয়ে নিল না সে। নিবেদন করল এই বেপরোয়া ঘূর্ণিঝড়ের সামনে পরিণতি কি হবে জানা নেই তার। ইরামের শরীরটাকে শটান তুলে ফেলল সাইবান, যেন পুতুল মাত্র। হনহন করে হেঁটে বারান্দা থেকে চলে এলো রুমের ভেতর। বিছানার একপাশে সযত্নে শুইয়ে রাখল। ইরাম উঠে বসার সুযোগটুকুও পেল না। এর আগেই সাইবানের ভারী শরীর চেপে এলো তার উপরে, হাত দুটো চেপে ফেলল ম্যাট্রেসে। অর্ধাঙ্গিনীর ঠোঁট পেরিয়ে চিবুক, কালের লতি ছুঁয়ে গেল তার অধর জোড়া, নেমে এলো আরও নিচে গলা আর কাঁধের সংযোগে, ঠিক যেখানে উন্মত্ত হয়েছে ইরামের পালস, যেখানে একটা কামড় বসিয়ে দিল ইরসান। আলাদিন, রমণীর মনে হলো তার ধর থেকে আত্মা বোধহয় বেরিয়েই গেল। নামটা অজান্তেই মুখ ফসকে বেরিয়ে এলো আবেদন নিয়ে। হাসল সাইবান, আবেশিত গলায় বলল, হ্যাঁ, আপনার আলাদিন। ইরামের গলায় মুখ গুজে দিল সে, আর মাতাল করা ছোঁয়ায় কম্পিত হতে লাগলো রমণীর সর্বাঙ্গ। প্রাণ ভরে অনুভব করল সাইবান নিজের শরীরের ভারের নিচে অর্ধাঙ্গিনীর প্রতিটা কম্পন, প্রতিটা প্রতিক্রিয়া, প্রতিটা দ্রুত নিঃশ্বাস। দারুণ মুগ্ধতা গ্রাস করলো তাকে। আপনা আপনি ইরামের পিঠের নিচে হাত চলে গেল তার। জামার বোতামগুলো খুলতে লাগলো একটা সময় নিয়ে, একটা একটা করে। উন্মুক্ত হওয়া কাঁধে ছুঁয়ে দিল নিজের ঠোঁট, যত গভীরভাবে সম্ভব, যতবার পারা যায়। বাদ দেওয়া যাবে না 1 ইঞ্চি ত্বকও। ইরামের বাম কাঁধে রেঙে উঠল তার আদরের চিহ্নে। অসীম তৃপ্তি হলো দখলদারিত্বে। পিঠের মাঝে হাত বুলিয়ে ইরামের কানের লতিতে কামড় বসাতেই হঠাৎ জমে গেল উভয়ে। ঘোর থেকে বেরিয়েছে এমন দৃষ্টিতে তাকালো একে অপরের দিকে। টকটকে লাল হয়ে ওঠা মুখ চেয়ে রইল ইরাম স্বামীর পানে। তারপরেই মাথা কাত করে দেখল পাশে বিছানায় আরেকটু দূরে শুয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে ইজান। এক মুহূর্তের জন্য তার কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল দুজনের। ভীষণ লজ্জাবোধ হলো ইরামের। সাইবানের বুকে হাত ঠেকিয়ে বলল, সরো, কুচিপু কাঁদছে। অথচ এক চুল নড়ল না সাইবান। মাথা কাত করে তাকিয়ে রইল ইজানের ছটফট করতে থাকা শরীরের দিকে। তার চেহারা কেমন যেন শক্ত হয়ে গিয়েছে, ভ্রুজোড়ার মাঝে তীব্র টানটান ভাঁজ, কপালের পাশের শিরা উপশিরা জেগে উঠেছে, গলার দিকটায় ধমনী স্পষ্ট দপদপ করছে। কাছাকাছি থাকায় শরীরে হঠাৎ বেড়ে যাওয়া উত্তাপটা ইরাম স্পষ্ট টের পাচ্ছে। স্ত্রীকে বিদ্যুৎ দিলে যেমন ধীরে ধীরে গরম হয়ে ওঠে, সাইবানও ঠিক তেমন গরম হয়ে যাচ্ছে। আর একটু হলেই বাষ্পীয় ইঞ্জিনের মতন তার মাথা থেকে ধোঁয়া বেরোনো শুরু হতে পারে। ইরাম উঠতে চাইল, এবার খানিকটা জোরেই ধাক্কা দিল। আলাদিন, ধপ করে তার কাঁধে মাথা গুঁজে ফেলল সাইবান। ছেলেটার শরীর কাঁপতে শুরু করেছে। 2 হাতের আঙুল বিছানার চাদর এত শক্তিতে আঁকড়ে ধরেছে যে আঙুলগুলো ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ইরাম ফিসফিস শুনতে পেল নিজের কানে, তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া। ধরো সরের বাচ্চাটা, তামান্নার কাজ করে না। এক
লাফে ইরামের উপর থেকে উঠে পড়ল সাইবান। ধূপ ধাপ পা ফেলে হনহন করে এগিয়ে গিয়ে এক হাতে খাবলা দেওয়ার মতন করে ইজানকে তুলে ফেলল। ইজানের কান্না থেমে গেল হঠাৎ করেই। অশ্রু সজল চোখে সে ড্যাব ড্যাব করে চেয়ে রইল পিতার দিকে, যেন নিজেও অবাক হয়ে গিয়েছে। ইরাম হতবিহ্বল চেয়ে দেখল। সে নিশ্চিতভাবে জানে ইজান কথা বললে বলতে পারত। এটা কোন ধরনের বেয়াদবি আপু তার মুখ থেকে বেরোলো। তোরে গোয়ের পোটলায় বাইন্দা পিসা দিয়ে একসে রোসাইতে পারতাম। সাইবানের মুখ থেকে বরিশাল্লা ভাষা বেরিয়ে গিয়েছে। ইরাম ফ্যাল ফ্যাল করে শুধু দেখে যাচ্ছে কাণ্ড। ইজানও কম যায় না, কত বড় সাহস, বাপে ওনাকে গালি দেয়। সেও ছোট্ট পাতুলে বুক বরাবর লাথি হাঁকিয়ে খেকিয়ে উঠল। একটা পাক্কা মারমে এখানে ফ্ল্যাশ হয়ে যায় লেট্রিনে। সত্যি সত্যি ছুড়ে দেওয়ার ভঙ্গি করল সাইবান। তার বাহুর মাঝে সাপের মতো হাত পা জড়িয়ে আঁকড়ে ধরে ফেলে ইজান। নিজের শক্তি মারির এক ভয়ানক কামড় বসিয়ে দিল বৃদ্ধাঙ্গুলে। ছুঁচ ফোটার মতো একটা ব্যথা হলো। সাইবান ঝটকা দিয়ে উঠল। ভারসাম্য হারিয়ে বিছানায় বসে পড়ল সে। ইজান তার হাত থেকে নেমে গড়িয়ে গেল ম্যাট্রিসের উপর। কার্যসিদ্ধি হাসিল হয়েছে। বিজয়ীর ভঙ্গিতে মাথা তুলল সে। তাতেই দেখা গেল নিচের মাড়ির উপরে সাদা সাদা ছুচালো কিছু একটা, একেবারে জল করছে। কোদালের খোঁচা নেই। গর্জে উঠল সাইবান। ইরাম যেন সম্বিত ফিরে পেয়েছে ততক্ষণে। দ্রুত ইজানকে বুকে টেনে নিল সে। দেখি দেখি আমার কচিপুর দাঁত উঠেছে। একটি আঙুল ঢুকিয়ে সন্তর্পণে পরীক্ষা করলো ইরাম। কিছুদিন থেকেই সে বুঝতে পারছিল জায়গাটা শক্ত ছিল, দাঁত উঠবে শীঘ্রই। আজ সকালেও মুখ পরিষ্কার করার সময় সূচালো লেগেছে, তবে তখনও দাঁত ভালোভাবে বেরোয়নি। এখন স্পষ্ট দেখা যাচ্ছে, ছোট্ট একটুখানি। ইরামের মাঝে ইজান একেবারে গলিয়ে গেল। মাতৃহৃদয় আনন্দে নিচে উঠল। জড়িয়ে ধরে অসংখ্য চুমু খেল সে ছেলেকে। আমার অপু, আমার সোনাটা কত বড় হয়ে গেছে। আমার কচিপুটা দাঁত উঠেছে তোমার? হ্যাঁ, কত সাহসী আমার অপুটা। খিলখিলে গলায় হাসল ইজান। মায়ের আদরে উত্তেজিত হয়ে পড়ল। শাহিন শাহে চেরাগুল্লা পোটলায় কিবরিয়াদিনের গুয়ের সময় হয়ে গেছে। ওকে 13 চামচ গু খাইয়ে পুকুর গু মাথায় তুলে দেওয়া হোক, শালা পাঙ্কাশের বাচ্চা। লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল সাইবান। ইরামের বুকে লেপ্টে থাকা ইজানের দিকে আঙুল তুলে হুঙ্কার দিল। খা তুই খা, ঝোলার খাউনটা খা। উল্টো ঘুরে হনহন করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল সাইবান। যাওয়ার সময় দরজাটা এত জোরে লাগিয়ে দিল যে ঠাস করে শব্দে চারপাশ কেঁপে উঠল। প্রথমটায় স্তব্ধ হয়ে রইল ইরাম এবং ইজান দুজনেই। পরক্ষণেই একে অপরের দিকে তাকিয়ে ফিস করে হেসে ফেলল। ছেলের কপালে কপাল খুঁজতে খুঁজতে ইরাম বলল, আপু তো তেতে গেছে রে কচিপু। বহু দিন বাদে প্রাণ খুলে হাসল ইরাম। শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল ইরাম। বলা বাহুল্য, সাইবান সত্যিই গত রাতে আর রুমে আসেনি। ব্যাপারটা কি হলো? এতই রাগ? সেই রাগের কথা মনে আসলেও ইরামের হাসি পাচ্ছে এখন। তাই ঘুম ভাঙতেই সে উঠে ফ্রেশ হয়ে নিল। ইজান মহারাজ রাতের দরবার শেষ করে এখন নিদ্রা বিশ্রামে আছেন। তাকে শুইয়ে রেডি হয়ে ইরাম নিচে নেমে এলো। কাঠের সিঁড়িতে ক্যাচ ক্যাচ শব্দ হলো। সাইবান অভিমানীটাকে এখন না আবার তোষামত করে ম্যানেজ করতে হয়। নিচে নামতেই বেশ কিছু খাবারের সুঘ্রাণ নাকে গেল ইরামের। সামনের দৃশ্য দেখে তার পদক্ষেপ সিঁড়ির মাঝেই থেমে গেল। বিস্মিত নয়ন মেলে সে দেখল নিচের বসার ঘরটা মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। পুরাতন দিনের বিয়ে বাড়িতে যেমন রঙিন কাগজ ত্রিভুজের মতন কেটে কেটে ঝোলানো হতো, তেমন ঝোলানো হয়েছে। কয়েকজন কর্মী নিরলস পরিশ্রম করে যাচ্ছে এখনও। টি টেবিলের সামনে মেঝেতে বসে অনুরাগ রঙিন কাগজ কেটে কেটে দিচ্ছে সে। পাশে সুগন্ধা বসে বসে ঝালর বানাচ্ছে। মিসির সোফায় বসে বেলুন ফুলিয়ে রাখছে। হঠাৎ করে দেখলে মনে হবে বুঝি 90 দশকের কোনো অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়েছে কেউ। ইরাম অবাক হয়ে সামনে এগোলো। অবশেষে চোখ গেল তার ওই মানুষটার দিকে। সারা রাত কোথায় ছিল বুঝতে বাকি রইল না। দেয়ালের কাছে চেয়ারের উপরে সাইবান আঠা দিয়ে একটা পোস্টার টানাচ্ছে সে। সেই পোস্টারে লেখা
আজ আপনাদের জন্মদিন। কিন্তু জয়ের বদলে ভুলে ঝ লিখে ফেলেছে। সেটা আবার নতুন করে লেখারও প্রয়োজন বোধ করেনি। ঝ কেটে ওখানেই বানান ঠিক করে লিখেছে আবার। সাইবান সেখানে দাঁড়িয়েই মার্কার হাতে নিয়ে কি যেন দেখলো। হতবাক ইরাম খেয়াল করলো সেই লাইনটাও আবার কেটে কুটে সাইবান ওই কাটাকাটির মাঝখানেই লিখলো, আজ আবদকে জন্মদিন। বিছানায় বেঘরে ঘুমাচ্ছে সারিকা। উপর হয়ে বালিশে মাথা কুচিয়ে স্বপ্নের সব থেকে গুরুত্ব মুহূর্তটাই দেখছিল। ঠিক এমন সময়ে পিঠের উপরে বুঝি কোনো একটা হাতির বাচ্চা লাফিয়ে পড়ল। চেঁচিয়ে উঠল সে। ও মাগো, ও মাগো। চোখ খুলে গেল তার। মেরুদণ্ডে ভয়ানক ব্যথা নিয়ে ধরফর করে পাশে তাকালো। দেখল ভাই তার পিঠের উপরে গড়াগড়ি দিয়ে মিটিমিটি হাসছে। ঘুম থেকে তোলার এমন জঘন্য টেকনিক সারিকার মাথায় রক্ত ছড়িয়ে দিল। ভয়ঙ্কর একটা চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে। আলাউদ্দিন। সাইবান রুদ্র মূর্তি বনের উপর থেকে লাফিয়ে সরে গেল। জিভ বের করে ভেঙচি কেটে কোনো কথাবার্তা ছাড়াই দৌড় দিল রুমের বাইরে। বিছানা থেকে হাঁচড়ে পাছড়ে উঠল সারিকা। তাকে হিংস্র জন্তুর মতো দেখালো। এলোমেলো শুষ্ক চুল, জোরে জোরে হাঁপাচ্ছে। ওই অবস্থায় ক্ষোভে চেঁচাতে লাগলো সে। আজকে তোর একদিন কি আমার একদিন। এত বড় দামড়া বেটা, চুনোপুটির উপর লাফিয়ে পড়লে পুটির প্রাণ থাকে। ওই দাঁড়া তুই দামড়া। সাইবানের পিছনে ছুটে গেল সে। দুই ভাই বোনের পদশব্দে মুখরিত হলো চারপাশ। সাইবান যে গতিতে দৌড়ে চলেছে তাতে তাকে ধরা মুশকিল। সরু করিডর পেরিয়ে ঝপাত করে সে বাসার ঘরের দিকে চলে গেল। পিছনে দৌড়ে এলো সারিকা। ওই হাতির নাতি, আছে তোকে 54টা থাপ্পড় দিয়ে তবে আমি সারিকা এত জোরে প্রাণপণে ছুটছিল যে দিক বিদিক কোনো কিছু জ্ঞানেই ছিল না। সে খেয়ালও করেনি, শুধু নিজের মুখের উপরে আঠালো পলিথিনের মতো কিছু জাপটে বসতে অনুভব করলো সে। করিডর থেকে বসার ঘরে যাওয়ার দরজার ফ্রেম জুড়ে বর্ণহীন স্কচটেপ পেঁচানো ছিল। সারিকা এসে সপাত করে জালে ধরা পড়া মাছের মতোই সেটাতেই গোত্তা খেয়েছে। স্কচটেপ জড়িয়ে গেল তার সমস্ত মুখে। সঙ্গে বেরিয়ে এলো আর্তনাদ। আহমকের ঠেলাটা মম। কিন্তু স্বামী আছে এখানে নেই। সারিকা রীতিমতো কাঁদো কাঁদো হয়ে মুখোশের মতো মুখে আর চুলে জড়িয়ে যাওয়া স্কচটেপ টানাটানি করতে করতে বসার ঘরে এসে পড়ল। তখনই সম্মিলিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, সারপ্রাইজ। সারিকা স্কচটেপ টানা থামিয়ে প্রসারিত দৃষ্টিতে সামনে তাকাতেই জমে গেল। বাড়ির বসার ঘরটাকে ক্ষণিকের জন্য চিনতেই পারল না। চারিদিকে ঝুলছে রঙিন কাগজের কাটা ঝালর, দেয়াল জুড়ে বেলুন আর জড়ি ফিতা। একপাশে বড় একটা পোস্টার টাঙানো, হাতে তাতে কুটি কুটি কাটাকুটি করে লেখা হয়েছে, আজ আবদকে জন্মদিন। আজ আপদকে জন্মদিন। সারিকা হতভম্ব হয়ে গেল। সাইবানের কল্যাণে অনেক রোমহর্ষক জন্মদিনের সারপ্রাইজ তার আগে পাওয়া হয়েছে। সেটা হোক তার বিছানায় ব্যাঙ ছেড়ে দেওয়া থেকে শুরু করে মিষ্টি কেকের বদলে স্পাইসি কেকের অর্ডার দেওয়া, সব রকমের অত্যাচার সে এই যাবৎকালে সহ্য করে এসেছে। তবে এবারে জন্মদিনের এই পরিবেশনাটা তার হৃদয়ে অন্যভাবে করা নাড়ল। মেঝের একদম মাঝখান বরাবর দাঁড়িয়ে আছে মিসলির। সাদা শার্ট আর কালো ফর্মাল প্যান্ট পরনে, হাত দুটো পিছমোড়া করে রাখা, চেহারায় প্রজ্বলিত খুশি। সে একা নয়, এক পাশে দাঁড়িয়ে রয়েছে সুগন্ধা, তিতলি, অন্য পাশে ইরাম এবং অনুরাগ, সকলেই উপস্থিত। সুগন্ধার হাতে পার্টি স্প্রে ইতিমধ্যে সেটা ছড়িয়ে ফেলেছে চারিদিকে। ড্যাব ড্যাব করে চেয়ে রইল সারিকা। কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। মিসলির কয়েক পা এগিয়ে গেল, মৃদু হাসি নিয়ে বলল, হ্যাপি বার্থডে সারিকা। স্বামীর দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে থাকতে নিজের বাহ্যিক অবস্থার কথা বেমালুম ভুলে গেল সারিকা। তবে বাকিরা ঠিকই দেখল তাকে, দেখে হাসি চেপে ফেলল নিজেদের। পাখির বাসার মতন চুল, চেহারা আর মাথায় জড়ানো স্কচটেপ, একদম অসাধারণ সাজসজ্জা। শুধু মাথায় ডিম ভাঙার কমতি ছিল। সারিকা মিসিরের দিকে চেয়ে বুঝি হারিয়েই গিয়েছিল ক্ষণিকের জন্য। কিন্তু কানে ভেসে এলো, আরে শুভ নববর্ষের অ্যালাইসমারের পাগলিটা।
কোত্থেকে সাইবান উদয় হয়ে পিছন থেকে সারিকাকে জাপটে ধরে তার মুখ এক খাবলা সাদা সাদা যেন কি ঘষে দিল। ইয়া ছাড় ছাড় বলছি। মুখে ঢুকে গেল সব। জিভে লাগতেই সারিকা টের পেল ওটা হুইপড ক্রিম। দুই ভাই বোনের ধস্তাধস্তি দেখে হাসলো সবাই। অবশেষে সারিকা যখন ছাড়া পেল তখন তার অবস্থা বিধ্বস্ত প্রায়। তাই ছাড়া পেত না, নেহায়েত মিশির হস্তক্ষেপ করল। সারিকার কাঁধে হাত রেখে কাছে টেনে সাইবানের থেকে উদ্ধার করে বলল, ব্যাস অনেক হয়েছে শালাবাবু। তোমার মতো একটা পাঁটা আমার আধ শুকনো বউটার চুটি টিপে ধরলে ওর কিছু থাকে? সাইবান গর্জে উঠল তৎক্ষণাৎ। আমি পাঠা? বেশ, আমি পাঠা। নিজে তো একটা ধ্যামরা পাটকাঠি। বাতাস আসলে উত্তর থেকে দক্ষিণে গিয়ে পড়বেন। মৃদু গলায় সতর্ক করল ইরাম, কিন্তু মিসিরের চেহারায় বিরাট হাসি ফুটল। সেই সবে অভ্যস্ত। হাসতে হাসতে সে বলল, বলতে দাও আমার শালাবাবুকে। উনি যে খাস শয়তানের শিষ্য এটা সবাই জানে। হ্যাঁ, আমি আপনার শিষ্য। আপনার পদধূলি পরনে মেখে চলে। অট্টহাসিতে ফেটে পড়ল চারপাশ। সারিকার জন্মদিনের শুরুটা এমন নাটকীয়ভাবেই হলো। শেষমেশ বেচারিকে গোসল করে কাপড় পাল্টে তারপর আসতে হলো। কেক কাটা হলো। ইরাম এবং সুগন্ধা দায়িত্ব নিয়ে সব কাজকর্ম করলো। প্লেটে প্লেটে খাবার সাজানো হলো, ঠিক যেমনটা করে অধিকাংশ ছেলেমেয়েরাই নিজেদের ছোটোবেলায় জন্মদিন পালন করে এসেছে। সারিকা প্রাণ ভরে চেয়ে দেখল ইরাম প্লেট সাজাচ্ছে। কেক, মিষ্টি, চানাচুর, ফল, বাদাম ভাজা, পাঁপড়, চিপস, ওয়েফার এবং চকলেট দিয়ে, সঙ্গে সোডা। আমি কখনো ভাবিনি ছোটবেলার পর আর কখনো ভাবে বাচ্চাদের মতো করে জন্মদিন পালন করা হবে। সারিকার পাশেই দাঁড়িয়েছিল মিসির। সে শুনল স্ত্রী কি বলছে। আমি যখন ছোট ছিলাম মামার ডেট এভাবে আমার জন্মদিন পালন করতো। এখনকার মতো তখন আমাদের এত ধন দৌলত ছিল না, কিন্তু আবেগ ছিল প্রচুর। প্রতিবেশী সব বাচ্চাদের দাওয়াত দেওয়া হতো। মম সব নাস্তা নিজের হাতে বানাতো, সঙ্গে সকলের জন্য বিরিয়ানি। বর্তমানের উচ্চবিত্ত পার্টিগুলোর মতো এত জলুস, গিফটের বহর আর চাকচিত্য জগৎ তখন ছিল না। অথচ আজও সেই সব স্মৃতি আমার মনে গেঁথে আছে। জানি, তুমি আগেও একবার বলেছিলে। নরম গলায় বলল মিসির। সারিকা পাশ ফিরে তাকালো। পুরুষটির শান্ত মুখচ্ছবি দেখে গেল। আগে কখন বলেছে তার নিজের মনে নেই, তবে মিসিরের মনে আছে। তাহলে কি আজকের দিনটা সেভাবেই পরিকল্পনা করেছে স্বামী তার? সারিকা জানে না কেন তার ভেতরে অদ্ভুতরে একটা অনুভূতি হলো। এত এত নিঃস্বার্থ আবেদনের ভার সে কিভাবে বইবে? অজান্তেই তার নয়নজোড়া খুঁজে নিল ভিন্ন একটি অস্তিত্বকে। সুগন্ধা এক হাতে তিনটে তিনটে প্লেট নিয়ে যাচ্ছে বলে সোফা থেকে উঠে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে অনুরাগ। দৃশ্যটায় আঠার মতো চোখ আটকে গেল তার। খেয়ালই করল না তার স্বামীও ঠিক একইভাবে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে আছে তারই দিকে। ইজান খুব থেকে উঠে গিয়েছে, তাই উপরতলা থেকে ছেলেকে নিয়ে নিচে নেমে ইরাম খেয়াল করলো এখন গিফট দেওয়া নেওয়ার পর্যায়ে চলছে। তিতলি হেসে একটা বক্স ধরিয়ে দিল সারিকার হাতে। হ্যাপি বার্থডে আপু, দিন দিন আরও সুন্দর হয়ে যান আর আমাদের দুলাভাইয়ের মাথা খান, এই দোয়াই করি। ভাসিমে হালকা ধমক দিয়ে হাসলো সারিকা। বক্সটা খুলল। ভেতরে বিশেষ ডিজাইনার কামিজ এবং একজোড়া ম্যাচিং হিল। চকচক করে উঠল সারিকার চোখ জোড়া। ওয়াও, এটা কি সুন্দর। থ্যাংক ইউ তিতলি। এটা কিন্তু আমার নিজে ডিজাইন করা, লেটেস্ট, একদম ওয়ান পিস করেছি শুধুমাত্র তোমার জন্য। তুমি অনেক ট্যালেন্টেড তিতলি, এটা খুব সুন্দর, সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাঙ্কস। মুচকি হাসলো তিতলি। এবারে এলো সুগন্ধা। গলা খাকারি দিল। ওড়না ধরে আঙুলে পেঁচিয়ে যাচ্ছে সে। ওই মানে আফাজান, আমি মানে ইতস্তত করল সে। এত দামি চাকচিক্যের মাঝে নিজের উপহার নিয়ে বোধ হয় অস্বস্তি বোধ করছে। বুঝতে পেরে সারিকা হাত বাড়িয়ে দিল। দে এক্ষুনি আমার গিফট দিবি, আমি কোনো কথা শুনবো না। সুগন্ধার গাল লাল হয়ে উঠল। দুহাত এগিয়ে একটা ছোট প্যাকেট সারিকাকে দিল সে। প্যাকেট খুলতেই ভেতর থেকে চুড়ি বেরিয়ে এলো। হাতে ডিজাইন করা রেশমি সুতোর উপরে পাথর বসানো চুড়ি। অদ্ভুত হলেও সত্য, তিতলি যে কামিজ দিয়েছে সেটার রঙের সাথে চুড়িগুলো বেশ মানিয়েছে। চোখ কপালে তুলে ফেলল সারিকা। ওয়াও, তুই এইসব কবে শিখলি রে মেয়ে? লজ্জা পেল
সুগন্ধা। ওই মানে বরিশালে আসার আগে আগে বানাইছি। জানতাম আপনার জন্মদিন মাঝখানে পড়বে। আমার হাত অত ভালো না, কিছু মনে কইরেন না। হাত দুটো কেটে আমাকে দিয়ে দে, কিছু মনে করবো না আর। খিলখিল করে হেসে উঠল সবাই। সত্যি রে, এটা অনেক সুন্দর হয়েছে। এখন থেকে আমার জন্য বানিয়ে রাখবি। তোর থেকে চুরি করে নিয়ে যাবো কিন্তু প্রতিবার। আইসা আফা, নিয়েন। ভীষণ খুশি হলো সুগন্ধা। তার সামান্য উপহারে সারিকা এত খুশি হয়ে যাবে ভাবেনি। সত্যি বেশ সুন্দর হয়েছে। আমার মাও এমন চুড়ি খুব পছন্দ করে। অনলাইন থেকে নিয়েছিল কিছুদিন আগে, কিন্তু সেগুলো থেকে তোমার ডিজাইন অনেক ইউনিক লাগছে। মন্তব্য করল অনুরাগ। বুকে 2 বাহু বেঁধে সে সারিকার হাতে পরে নেওয়া চুড়িগুলো দেখছে। সুগন্ধা মাথা কাত করে তাকালো। যেটুকু লজ্জাবোধ ছিল সেটুকু উবে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা অনুভূতি ভর করল তার বুকের ভেতর। ঠোঁটে ঠোঁট চেপে সেই উত্তাল আবেগটুকু নিয়ন্ত্রণ করল সে। বলল, আমি আপনার মায়ের জন্য একজোড়া বানিয়ে দিব নে। না না, আমি তো এমনিতেই। আপনি যখন মুখ থেকে বাইর করছেন তখন আপনাকে নিতেই হবে, নাইলে আমি রাগ করব। অনুরাগ থতমত খেয়ে গেল। ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখল সুগন্ধাকে। সে এমনিতেই কথাটা বলেছিল, তবে মেয়েটা এইভাবে জোর করতে পারে ভাবেননি। শেষমেশ একটি নিঃশ্বাস ফেলে মুচকি হাসল সে। ঠিক আছে দিও, এখন থেকে বলে রাখতে পারি আমার মা খুব খুশি হবে। সারিকা চুপচাপ দৃশ্যটা দেখল, কোনো মন্তব্য করল না। এবার এগোলো সাইবান। একটা পলিথিনের পুটলি শটান ছুড়ে দিল সে বোনের কোলে। সারিকা ঘাবড়ে গেল। পলিথিনটা 2 আঙুলে এমন সতর্কভাবে তুলে ধরল যেন সেখানে নিষিদ্ধ কোনো বস্তু আছে। তীর্যক হাসল সাইবান। গাঞ্জা দেয়নি, শুকে দেখতে পারিস। সি অসভ্য।